কোনোদিন রাত্রিবেলা একদম ফাঁকা ট্রেনে কোথাও গেছিস তোরা? চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল রমেন। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, তাই সবাই অনেকক্ষণ ধরেই বসে আছি আমাদের সেই পুরনো চিরপরিচিত চায়ের দোকানে। আড্ডাটা বেশ জমে উঠেছে। হঠাৎই কথাটা বলল রমেন। একবার গিয়েছিলাম, তবে সেটা পরিবার সমেত, একদম হই হুল্লোড় করতে করতে। আরে না না, পরিবার নিয়ে নয়, একদম একা কোথাও গেছিস? কথাটা শুনে আমার কয়েক বছর আগের একটা ঘটনা মনে পড়ে গেল। ঘটনাটা এখনো আমার স্পষ্ট মনে আছে। আমি বললাম, এটাকে তোরা ভূতের ঘটনা ভাববি নাকি সত্যি ঘটনা ভাববি জানি না, তবে যেটা সত্যি হয়েছিল সেটাই বলছি। সেবারে কানপুরে আমার এক দূর সম্পর্কে কাকার বাড়ি থেকে ফিরছিলাম। একই রাতের ট্রেন, তার উপর স্লিপার ক্লাস কম্পার্টমেন্ট, কাজেই বেশি কেউ যে উঠবে তার আশা করিনি। আমি রাতের খাবার খেয়ে জানালার এক ধারে বসেছিলাম। হালকা একটা ঝিমুনিও এসে গেছিল। সেটা কাটানোর জন্য বাইরের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। ট্রেনটা প্রচণ্ড গতিতে ছুটে চলেছে। ডান পাশে একটা মস্ত বড় গোরস্থান, তার পাশে কি একটা অচেনা স্টেশন। স্টেশনে গাড়ি থামবে না, দরজাটাও আধ ভেজানো। হঠাৎ দেখতে পেলাম দরজাটা ফাঁক করে শাড়ি পরা একজন মেয়ে আমার কামরায় ঢুকলো। চলতি ট্রেনেই মেয়েটা উঠে পড়লো নাকি। মেয়েটা এসে আমার উল্টো দিকে সিটে বসলো, বসে বাইরের দিকে তাকাতে লাগলো, ওই গোরস্থানের দিকে। বাইরে তখন খুটখুটে অন্ধকার, অমাবস্যা, তাই কিছুই দেখা যাচ্ছিল না। স্টেশনের আলোতে চারপাশটা যতটুকু দেখা যায় আর কি। চারিদিকে নিশ্চুপ গা ছমছমে একটা পরিবেশ। আমার কম্পার্টমেন্টটাও ঠান্ডা হয়ে গেছিল, বাইরে থেকে ক্রমাগত হাওয়া আসছিল বলে বোধহয়। আমি মেয়েটার দিকে একবার তাকালাম। মেয়েটা এতটাই ফর্সা যে মাঝে মধ্যে মনে হচ্ছিল তার শরীর রক্ত শূন্য। কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, এত রাতে একটা মেয়ে চলন্ত ট্রেনে কিভাবে উঠল? মেয়েটা যেন আমার মনের কথা ধরে ফেলল, বলল, আপনি ভাবছেন তো এত রাতে আমি একা কিভাবে চলন্ত ট্রেনে উঠলাম? এটা আমার বহুদিনের অভ্যেস। আপনি কোথায় নামবেন? একজন অপরিচিতাকে নিজের গন্তব্যস্থল বলতে কিরকম যেন অস্বস্তি লাগছিল, কিন্তু মেয়েটা সেটা বুঝে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আপনাকে বলতে হবে না। যতই হোক এখনকার দিনকাল খারাপ, আর আপনি তো আমাকে চেনেন না। আচ্ছা, আপনার নাম কি? আসলে আমিও অনেক দূর যাব, দুজনে একই কামরায় রয়েছি। গোটা রাত না কথা বলেই থেকে যাব, ভালো লাগে না সেটা। তবে আপনার যদি সেটা বলতে অসুবিধা হয় তাহলে। আমার নাম অর্ক, আপনি? আমি দীপা, এই গোরস্থানের পাশেই আমি থাকি। আচ্ছা, আপনি ওই গোরস্থানটাকে দেখেছেন কখনো ভালো করে? মনে মনে ভাবলাম দীপা নিশ্চয়ই পাগল, না হলে কথা নেই বার্তা নেই হঠাৎ করে গোরস্থানের কথা বলছে কেন। কিন্তু মুখে কিছু প্রকাশ করলাম না, শুধু বললাম, না না, আগে কখনো দেখিনি, তবে এখন দেখলাম। দীপা আমার দিকে তাকালো। ওর চোখ দুটোর দিকে তাকিয়ে আমি একটু অবাক হলাম। এতক্ষণ তো সে ঠিকই ছিল, এখন একটু যেন হালকা লাল হয়ে গেছে। দীপার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। কপালে হাত রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আমার ঝিমুনি ততক্ষণে ছুটে গেছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মেয়েটা কাঁদছে কেন? কান্না আর থামে না, মাত্রাটা ক্রমশ বেড়েই চলল। আমি আর না পেরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার? আপনি কি কোনো বিপদে পড়েছেন? দীপা কোনো কথা বলল না, শুধু ওর দু চোখের দিকে তাকিয়ে আমি শিউরে উঠলাম।
ওর চাহনি কিরকম যেন অস্বাভাবিক হয়ে উঠেছে। ও বলল, দেখলেন বটে, সে তো উপর থেকে দেখলেন, কতগুলো বড় বড় পাথর আর তার গায়ে খানিকটা পরিচয়, কিন্তু তাতে তার সবটুকু পরিচয় জানা যায়? আসল রহস্য তো অনেক গভীরে থেকে যায়। আপনি ঠিক কি বলতে চাইছেন বুঝলাম না। আচ্ছা, একটা কথা বলুন তো, যারা মারা যায় তারা মৃত্যুর পর সত্যি কি পৃথিবী ছেড়ে চলে যায়, নাকি এখানেই থেকে যায়? দেখুন, আমি জানি না এসব আপনি কেন বলছেন জানি না, কিন্তু আমি আপনার জীবন নিয়ে কোনো ইন্টারেস্টেড নই। আপনার জীবনে কি হয়েছে সে বিষয়ে আমি জানতে চাই না। আপনি এখানে বসে থাকুন, আমি শুতে চললাম। এই বলে নিজের জিনিস গুছিয়ে আমি শুতে যাচ্ছিলাম। এত সুন্দর পরিবেশে একা একটু শান্তিতে বসেছিলাম, সেটাও হতে দিল না মেয়েটা। ঘুম চটে যাওয়ায় বেশ বিরক্ত হয়েছিলাম। আমি আর দেরি না করে শুয়ে পড়লাম, কিন্তু তখনই দীপা আবার বলে উঠল, সে আপনি শুতেই পারেন, কিন্তু আপনি কারোর অসহায়তা দেখে ঘুমোতে পারবেন তো? আমি আবার উঠে বসলাম। কি বলতে চাইছে মেয়েটা? স্পষ্টভাবে কিছুই তো বলছে না, খালি প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে। একটু বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলাম, কিছু হয়েছে আপনার? কোনো দরকার লাগলে বলুন। দীপা চোখ মুছে কিছুক্ষণ ট্রেনের জানালার দিকে তাকিয়ে রইল, তারপর বলা শুরু করলো, এই ট্রেনে এমনই সময়, এমনই দিনে একটা স্লিপার ক্লাস কামরাতে আমি কলকাতায় আমার বাড়ি ফিরছিলাম। শুধু আমি একা ছিলাম না, আমার সঙ্গে আমার স্বামী সন্তানও ছিল। সেদিনও আজকের মতো আমরা ছাড়া গোটা কম্পার্টমেন্টে কেউ ছিল না। আমরা আমরা বেশ হই হুল্লোড় করতে করতেই যাচ্ছিলাম। হঠাৎ ট্রেনটা একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে। ট্রেন তো স্টেশনে দাঁড়াতেই পারে, তাই প্রথমে আমরা কিছু বুঝতে পারিনি। বুঝলাম খানিকক্ষণ পরে। আমাদের কম্পার্টমেন্টেই একটা লোক কোত্থেকে উঠে এলো, তারপর হঠাৎ আমার স্বামীর গলায় ছুরি ধরলো। তোদের কাছে যা যা সব পকেট থেকে বের কর, সব পকেট থেকে বের কর। কে রে? যা বলছি কানে যাচ্ছে না? তোর তো দেখছি দুটো কানে আসতে রয়েছে, সেটা কেটে ফেলার আগে বের করে ফেল, চটপট 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 চটপট। শঙ্কর, মানে আমার স্বামী আর কোনো কথা বাড়ালো না। সে তাড়াতাড়ি করে নিজের সঙ্গে যা কিছু ছিল সব দিয়ে দিল ওর হাতে। আমরা তিনজন ভয় এক কোনায় দাঁড়িয়ে কাঁপছিলাম। কারোর কাছে যে সাহায্য চাইব সে উপায়ও ছিল না। আর ট্রেনের চেনটাও এমন একটা জায়গায় ছিল যেটা কোনোভাবেই টানা যেত না। ওটার সামনেই দাঁড়িয়েছিল ওই শয়তানটা। এবার ওর নজর আমার ছেলের উপর গিয়ে পড়ল। ওর গলায় একটা সোনার চেন ছিল। বহু কষ্টে পয়সা জমিয়ে আমরা ওকে ওটা বানিয়ে দিয়েছিলাম। আমার ছেলেটা খুব পছন্দ করতো চেনটা, কিন্তু শয়তান চোরটা নজর এড়ালো না। ও জোর করে আমার ছেলের গলা থেকে হারটা ছিনিয়ে নিতে গেল, কিন্তু আমি তখন মরিয়া হয়ে উঠেছি। যে করেই হোক ওই হার আমাকে বাঁচাতেই হবে। আমি চোরটার হাত চেপে ধরলাম, তারপর ওকে গায়ের যত শক্তি ছিল তাই দিয়ে জোরে একটা ধাক্কা মারলাম। চলন্ত ট্রেনে ও গড়াতে গড়াতে অনেকটা দূরে গিয়ে পড়ল। কিন্তু তারপর যা হলো তা কোনোদিনও ভুলতে পারবো না আমি। এতটা বলে দীপা চুপ করলো। ওর চোখগুলো ছলছল করছিল। ট্রেন দ্রুত গতিতে ছুটে চলেছে অন্ধকারের মধ্যে দিয়ে। আমি রীতিমতো উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলাম, তারপর? শঙ্কর ততক্ষণে ট্রেনের বিপদ ঘণ্টা বাজানোর জন্য এগিয়ে গেছে, কিন্তু পারল না। ওই শয়তানটা টলতে টলতে উঠে এসে আমার হাত ধরে জোরে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল। চলন্ত ট্রেনে সামলাতে না পেরে আমি একেবারে দরজার কাছে গিয়ে পড়লাম। শঙ্কর আর আমার ছেলে
ততক্ষণ আমার কাছে ছুটে এসেছে। চোরটা তখন পিছন দিক থেকে আমার ছেলের হাতটা টেনে ধরেছিল। শঙ্কর আমার ছেলেটাকে আপ্রাণ ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ধস্তাধস্তির চোটে আমি ট্রেন থেকে পড়ে যাই। আমি নির্বাক হয়ে বসেছিলাম। যা শুনছিলাম নিজের কানে যেন বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু হঠাৎ আমার কম্পার্টমেন্টের সবকটা আলো কিছুক্ষণ দপদপ করে একসঙ্গে নিভে গেল। হঠাৎ আলো নিভে যাওয়ার জন্য একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আমি মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালতে যাব, কিন্তু দেখলাম মোবাইলটার ব্যাটারি শেষ হয়ে অফ হয়ে গেছে। অগত্যা ব্যাগ থেকে কোনো রকমে খুঁজে টর্চটা বের করে আনলাম, কিন্তু সেটা জ্বালাতেই দেখলাম মেয়েটা নেই। একদম ভুঁ ভা, কোথাও নেই। মনে মনে একটা আশঙ্কা কাজ করতে লাগলো, মেয়েটা চোর নয় তো? হয়তো মন গড়া গল্পে আমাকে মজিয়ে রেখে আমার ব্যাগ চুরি করে পালানোর ধান্দায় ছিল। এটা মনে হতেই আমি তাড়াতাড়ি গিয়ে নিজের সবকটা ব্যাগ দেখে নিলাম। না, একটাও চুরি যায়নি, সবকিছু নিজের জায়গাতেই রয়েছে। তাহলে মেয়েটা গেল কোথায়? আমি এখানেই আছি, আপনার সামনেই। হঠাৎ দীপার গলার আওয়াজে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। কিরকম ঠান্ডা গলায় যেন কথাগুলো বলছে। আমি তড়িঘড়ি টর্চটা জ্বালাতে গেলাম, কিন্তু আবার অন্ধকার থেকে ভেসে এলো দীপার গলার স্বর। টর্চটা দয়া করে জ্বালাবেন না, আমার কষ্ট হয়। কিন্তু কেন? কারণ আমি আর এই পৃথিবীতে নেই, তাই। কি কি সব যাতা বলছেন আপনি? যাতা নয়, ট্রেন থেকে পড়ে যাওয়ার পর আমি আর বাঁচিনি। একটু আগে যে গোরস্থানটা আপনি দেখলেন, ওখানে পড়ে গিয়েই আমার মৃত্যু ঘটে। এতটা একটানা বলে আমি হাঁপিয়ে গিয়েছিলাম, তাই একটু চুপ করলাম। বাইরে তখন বৃষ্টিটা একটু ধরে এসেছে। সবাই উৎসুক হয়ে আমার ঘটনাটা শুনছিল। এবার রমেন বলে উঠল, আরে কি হলো, থামলে কেন ভাইয়া? আরে কাপ চা খাবে নাকি? হ্যাঁ, এক কাপ চা হলে ভালো হয়। গল্প নয় রে, গল্প নয়, একদম সত্যি ঘটনা। এবার বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ তোদের উপরে। আরে কি হলো অপু, তাড়াতাড়ি চাটা দাও। হ্যাঁ বাবু, দিচ্ছি। আপনারা গল্প করে। আচ্ছা, দীপা কি তার মানে সত্যি? এখনই বলবো না, আগে পুরোটা শোন, নিজেরাই বুঝে যাবি। এরপর আমরা কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম। অপু চা দিয়ে গেলে আমি একবার চায়ে চুমুক মেরে বললাম, হ্যাঁ, তো যেটা বলছিলাম, দীপার কথা শুনে আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা রক্তের স্রোত বয়ে যেতে লাগলো। তবে কি দীপা জীবন্ত নয়? ও কি প্রেতাত্মা? ভয় ভয় একবার আশপাশটা দেখে নিলাম। আমার হাত পা ততক্ষণে থরথর করে কাঁপতে শুরু করেছে। ভয়ে গলা শুকিয়ে গেছে। কোনো রকমে শুকনো গলায় বললাম, আপনি যদি আমাকে মিথ্যা বলে ভয় দেখানোর চেষ্টা করে থাকেন, তাহলে পারবেন না। আমি ভয় পাই না আপনাকে। আমি তো একটুও মিথ্যে বলিনি, যা বললাম সবটাই সত্যি। বিশ্বাস না হলে এই যে দেখুন, আমি আপনার সামনে এসে দাঁড়াচ্ছি। এতক্ষণ অন্ধকারে থেকে আমার চোখ সয়ে এসেছিল। একটা অদ্ভুত দম বন্ধ করা ভয় আর অস্বস্তি যেন আমার বুকের উপর পাথরের মতন চেপে বসেছিল। ভয় ভয় ঘাড় ঘোরাতেই দেখলাম আমার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে একটা কঙ্কাল। তার চোখ দুটো এত অন্ধকারেও জলজল করছে, ঠিক যেন একটা আগুনের গোলার মতো। এবার কঙ্কালটার হাঁ করা মুখ থেকে কয়েকটা কথা ভেসে এলো। এবার বিশ্বাস হলো তো? আসলে আমি মারা যাওয়ার পর আমার আত্মা শান্তি পায়নি। বহু বছর হলো অনেক লোককে বলার চেষ্টা করেছি। এই ট্রেনের কামরাতে যারা উঠতো তাদেরকে অনেকবার বলেছি,
কিন্তু তারা কেউই আমাকে দেখতে বা শুনতে পায়নি। আপনি এই প্রথম যিনি আমাকে দেখলেন, আমার কথা শুনতে পেলেন। আমি আর কিছু শুনতে পেলাম না। আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। আস্তে আস্তে সব কেমন যেন মিলিয়ে যেতে লাগলো। জ্ঞান যখন ফিরল তখন দেখলাম আমি জানালার ধারে হেলান দিয়ে শুয়ে আছি। চারপাশে কেউ কোথাও নেই, আলোটাও জ্বলছে। বুঝলাম এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাহলে এত কিছু যা ঘটলো কোনোটাই সত্যি নয়, সবটাই স্বপ্ন। মনটা একটু হালকা লাগলো। ব্যাগপত্রগুলো সামনে রেখে বাথরুমের দিকে এগোলাম, কিন্তু মনে মনে একটা প্রশ্ন ঘুরছিল, মেয়েটা সত্যি কি আসেনি? এতগুলো কথা যে স্বপ্নের মধ্যে স্পষ্টভাবে শুনলাম, তাহলে সব কি ভুল? মাথাটা কেমন যেন গুলিয়ে উঠল। বাথরুম থেকে ফিরে এসে একটু ফ্রেশ হওয়ার জন্য বেসিন থেকে চোখে মুখে জল দেওয়ার জন্য দাঁড়ালাম। রাত প্রায় 2:30 বাজে। মুখ ধুয়ে যখন সামনের আয়নার দিকে তাকালাম, তখন আমার বুকটা ছ্যাঁত করে উঠল। মনে হলো আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাবে। আমার ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছে দীপা। তার মুখটার আগের মতন ভয়ঙ্কর নেই। আমি বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে আমার সাথে। তবে কি এতক্ষণ ধরে যা যা হয়েছিল সব সত্যি? আমার মনে হচ্ছিল আমি তখনই ট্রেন থেকে ঝাঁপ দিই, কিছু হোক অন্তত প্রাণে তো বাঁচতে পারি। কিন্তু এই ভূতের পাল্লায় প্রাণ দিতে আমি মোটেও প্রস্তুত নই। কিন্তু দীপার দু চোখের মধ্যে কি যেন একটা তীব্র আকর্ষণ ছিল। আমি চাইলেও ছুটে পালাতে পারতাম না। কেউ যেন আমার পা দুটো মন্ত্র বলে আটকে রেখেছে। আমার সারা শরীর অবশ হয়ে আসছিল। এমন সময় দীপা বলল, আপনি দয়া করে ভয় পাবেন না। একটু আগে আমি ছিলাম আপনার সঙ্গে। আপনি আমাকে আমার আসল রূপ দেখাতে বাধ্য করেছিলেন। আমি চাইনি, বিশ্বাস করুন। আজ এত বছর ধরে আমি এখানে আসি, আপনি ছাড়া কেউ আমার কথা এর আগে শুনতে পায়নি। আপনি আপনি পারবেন আমাকে মুক্তি দিতে? আমি কোনো রকমে বললাম, আপনি কি চান সব দিয়ে দেবো, কিন্তু দয়া করে আমাকে মেরে ফেলবেন না। আমি কিছুই চাই না। কেবল আমার কতগুলো সুপ্ত বাসনা আছে, সেগুলো পূরণ করলেই আমি মুক্তি পেতে পারি। আপনি আমাকে মুক্তি দেবেন? ভয় নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। কি করতে হবে? আমার ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে। আগের মতো ছোট্টটি নেই আর। সে এখন খারাপ পথে গেছে। গুন্ডা বদমাশদের সঙ্গে তার এখন ওঠা বসা। ভাবতেও পারি না যে শয়তানের জন্য আমার আজ এই দশা, ও তাদের দলেই ফিরেছে। যাই হোক, আপনি আমার ছেলেকে গিয়ে একবার বোঝাতে পারবেন ওকে খারাপ পথে না যেতে? আমি জানি আপনি পারবেন। আমি থাকবো আপনার সঙ্গে। ও যদি না বোঝে, আপনি আমার কথা বলবেন। আমি কি করে, মানে আমি তো কিছু জানি না, ওকে তো চিনিও না। আমি আপনাকে রাস্তা চিনিয়ে দেব। কলকাতায় প্যারিদাস লেনে আমরা থাকতাম। তখন আমাদের অবস্থা মোটামুটি ভালোই ছিল, কিন্তু এখন আর নেই। অনেক অভাব অনটনের জন্যই ছেলেটা আজ খারাপ পথে গেছে। কিন্তু ও এটা বোঝেনি যে সৎ পথে থাকলেও অনেক উন্নতি করা যায়। আপনি দয়া করে আমার ছেলেটাকে সৎ পথে আনার ব্যবস্থা করবেন। আমার মৃত্যুর সময় আমার কাছে কয়েক গাছা সোনার চুড়ি আর হার ছিল। আমি সেগুলোকে দিতে চাই। এই যে, এগুলো আপনার কাছে রাখুন। এখানে যা আছে তাতে আমার ছেলের অভাব অনেকটাই দূর হয়ে যাবে। আমি দেখলাম দীপা ওর হাতটা আমার সামনে বাড়িয়ে দিয়েছে। সেখানে চকচক করছে কয়েক গাছা সোনার চুড়ি, কিছু সোনার বালা আর একটা গলার হার। এগুলোর দাম সব মিলিয়ে এখন 1,00,000 বেশি তো হবেই। আমি হাত দিয়ে ধরতে সাহস পেলাম না।
ভয় হচ্ছিল যদি আমার গলা টিপে ধরে। দীপা আবার আমাকে বোঝানোর জন্য বলল, দেখুন, আপনাকে প্রথম দেখেই আমার খুব ভালো মানুষ বলে মনে হয়েছে। আপনি যদি আমার আমার এই উপকারটুকু করতেন, এর বেশি কিছু আপনাকে করতে হবে না। আর যদি না করেন তাহলে সারা জীবন আমি এখানে বন্দি হয়ে আমার ছেলের দুষ্কর্ম দেখে যাব। না না ঠিক আছে, আমি আপনার ছেলেকে বোঝাবো, কিন্তু আপনার স্বামীও তো ওকে শাসন করতে পারতেন, তাহলেই তো সব ঠিক হয়ে যেত। সেবার কলকাতায় ফেরার কয়েক মাস পরই আমার স্বামী মারা যায়। আমার মৃত্যুটাও সহ্য করতে পারেনি, তাই কলকাতায় ফেরার পরপরই অসুস্থ হয়ে পড়ে। আস্তে আস্তে সব টাকা শেষ হয়ে যায়, আর আমার ছেলেটা একা হয়ে পড়ল। তারপর থেকেই নানা রকম বদ সঙ্গে মিশে এই তৈরি হয়েছে। না গিয়ে আর উপায় কি, যেতেই হতো। তাছাড়া ভাবলাম বেচারা এত বছর ধরে ট্রেনেই আটকে আছে, একটু না হয় সাহায্য করি। বেচারা আর বলিস না, ভয় তো আঁতকে উঠেছিলি। এই আর কি মানিস না তো, ওরকম হলে যে কেউ ভয় পাবে। তাছাড়া প্রথমে ভয় পেলেও পরে আস্তে আস্তে সেটা কেটে গেছিল। তারপর কি হয়েছিল বল। না আরেক কাপ চা হয়ে যাক। চা খাওয়ার পর আবার বলা শুরু করলাম। ও আমাকে গয়নাগুলো একটা সাদা কাপড়ে মুড়ে দিয়েছিল, আমি সেগুলো ভয়ে ভয়ে আমার ব্যাগে রেখে দিলাম। গোটা রাত আর একটাও কথা হলো না। আতঙ্কে আমার হাত পা মাঝে মাঝে শিউরে উঠছিল। একটা প্রেতাত্মার সঙ্গে গোটা রাত একই ট্রেনে কাটাচ্ছি। ভাবলেই মনে হচ্ছিল এসব যেন দুঃস্বপ্ন। এসব ভাবতে ভাবতে ঘুমও আসছিল না প্রথমে, পরে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ট্রেনের ঝাঁকুনিতে চোখ খুলে দেখলাম স্টেশন এসে গেছে। হাওড়া স্টেশনে প্রচুর মানুষের ভিড়, তাদেরই চিৎকার শোনা যাচ্ছিল। তাও যেন আমার গত রাতের ঘোর কাটতে চাইছিল না। ব্যাগ থেকে পুটুলিটা একটুখানি বের করে একবার দেখে নিলাম ঠিক আছে কিনা। হাত তখনও ঠান্ডাই হয়েছিল, বুকের ভিতর যেন দামামা বাজছিল, কারণ আমি জানতাম দীপা আমার সঙ্গেই রয়েছে। ট্রেন থেকে নেমে ঠিক করলাম দীপার ছেলের বাড়ি এখনই যাব। স্টেশনের কাছেই একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল, সেটা করে রবীন্দ্র সরণিতে নামলাম। রবীন্দ্র সরণির থেকে একটু দূরেই প্যারিদাস লেন। তোরা জানিস এইসব জায়গা খুব একটা সুবিধের নয়, চারিদিকে সব বদ লোক ঘুরে বেড়ায়। তাই আমিও সময় নষ্ট না করে তাড়াতাড়ি পা চালালাম। দীপার বলা ঠিকানায় পৌঁছে দেখি সামনে একটা বাড়ি রয়েছে। অবশ্য বাড়ি না বলে পোড়ো বাড়ি বললেও খুব একটা ভুল হবে না। বাড়িটার দেওয়ালে নানা জায়গায় প্লাস্টার খসে গিয়ে ইট বেরিয়ে এসেছে। দেওয়ালের গায়ে বেশিরভাগ জায়গাতেই ঘন শ্যাওলার আস্তরণ পড়ে আছে। হঠাৎ করে বাড়িটাকে দেখলে এই দিনের বেলাতেও গাটা কেমন ছমছম করে ওঠে। এদিকে গলিটাও কেমন যেন নির্জন, একটা লোকও বাইরে নেই। আমার এবার ভয় হতে লাগলো। ভূতের হাতে না মরলেও মানুষের হাতে মরবো না তো। হয়তো ওরা আমার মতো একজন অচেনা মানুষকে এখানে দেখে ঘরের ভিতর লুকিয়ে আমাকে নজরে নজরে রাখছে। কে বলতে পারে ওরা আশেপাশেই লুকিয়ে নেই। এসব ভাবতেই বুকের ভিতরটা ঢিপ ঢিপ করতে লাগলো। দরজায় টোকা মেরে কিছুক্ষণ অপেক্ষা করে যখন কেউ দরজা খুলল না, তখন কোনো রকমে শুকনো গলায় ডাক দিলাম, মানিক বাবু বাড়ি আছেন? ও, তোদের তো বলাই হয়নি, দীপার ছেলের নাম ছিল মানিক। যাই হোক, আরো কিছুক্ষণ অপেক্ষার পর একজন লোক দরজা খুলল। দেখে বুঝলাম এই মানিক। লোকটা চেহারা বেশ বড় সড়ো, তবে সারা গায়ে নানা রকমের ক্ষত চিহ্ন বেশ গভীরভাবে বসে গেছে দেহের সঙ্গে। সবগুলো স্পষ্ট চোখে পড়ছিল না, কারণ ঘরটা প্রায় অন্ধকারই ছিল বলা যায়। ঘরে সব জানালাগুলো বন্ধই ছিল, আর একটা টিমটিমে হলদে আলো ঘরের চারপাশে হালকা করে ছড়িয়ে পড়েছিল। তার মধ্যেই ওর মুখের দিকে তাকালাম। এক মুহূর্তের জন্য আমার শরীরটা থরথর করে কেঁপে উঠল। মানিকের মুখের বাঁ দিকে ঠিক নাকের পাশের একটা জায়গায়
গভীরভাবে কেটে গেছে। কেউ যেন গালের মাংসগুলো খুবলে তোলার চেষ্টা করেছে। চোখ দুটো বোধহয় সংসারের টানা পড়ে নিয়ে কৌটোরের ভিতর ঢুকে গেছে একদম। মোটের উপর মানিককে এই আলো আঁধারিতে দেখে কেমন যেন অস্বস্তি হতে লাগলো। মানিকের চোখ দুটো অন্ধকারে কিরকম জ্বলছে না? নাকি আমার মনের ভুল? মানুষের চোখ তো অন্ধকারে ওভাবে জ্বলে না। এবার মানিক শীতল করা ভারী গলায় বলল, কে তুমি? তোমায় তো ঠিক চিনলাম না। আমি আমি অর্ক। আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল, খুব জরুরি কথা। এখানে বলা যাবে না। কেন? তুমি পুলিশের লোক নাকি? না না, আমি পুলিশের লোক নই। কিন্তু আমার সঙ্গে তো পুলিশের লোক ছাড়া কেউ দেখা করতে আসে না। আরে না না, আপনি সেরকম ভাবছেন কেন? আমি সেজন্য আসিনি। তাহলে কি জন্য এসেছ? বললাম তো, বাইরে দাঁড়িয়ে এসব কথা বলা ঠিক হবে না। কিন্তু আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? আচ্ছা দাঁড়াও, তোমায় সার্চ করি, দেখি পিছনে ঘোরো। তারপর বেশ কিছুক্ষণ ধরে আমাকে এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে সার্চ করলো মানিক। মাঝে মাঝে আবার আমার হাত বা পায়ের কিছু জায়গায় শক্ত করে চেপে ধরে ব্যথা দিয়ে বোঝার চেষ্টা করলো আমি পুলিশের লোক কিনা। আমি তখন মনে মনে ঈশ্বরের নাম জপছি। ভয় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। যদি ভুল করে পুলিশ সন্দেহে আমাকে মেরে ফেলে তখন? কোনো রকমে আমতা করে বললাম, আপনার সার্চ করা হয়ে গেছে? এই বলে চুপ করে রইল। তারপর কি ভেবে আবার বলল, আচ্ছা তুমি আন্ডার কভার এজেন্ট নও তো? তোমার রকম সকম ঠিক ভালো ঠেকছে না। আমি তো বললাম আমি একটা দরকারে আপনার কাছে এসেছি। ঠিক আছে, ভেতরে এসো। চারিদিকে একবার ভালো করে তাকিয়ে ঘরের ভিতর ঢুকে পড়লাম। উত্তেজনায় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। বেশি কিছু বললে বেঘরে প্রাণটাই না চলে যায়। মানিক আবার বলল, এবারে বলো কি দরকার আমার সাথে? মানিকবাবু দেখুন, আমি আপনাকে যা বলতে চলেছি হয়তো আপনার বিশ্বাস হবে না, কিন্তু আপনি আমার কথাটা পুরোটা শুনুন। তাহলে বলছো কেন? চুপ করে এখান থেকে কেটে পড়ো। আপনার মা আমাকে এখানে পাঠিয়েছেন আপনাকে কিছু জিনিস দেওয়ার জন্য। আমার মা? মানে সে তো কবে মরে গেছে, সে তোমায় এবার পাঠাবে কি করে? হ্যাঁ, বিশ্বাস না হলে এই যে দেখুন দেখুন তো, এগুলো চিনতে পারেন কি না? এই বলে আমি মানিকের সামনে কাপড়ের বাঁধনটা খুলে সোনার গয়নাগুলো তুলে ধরলাম। দেখলাম মানিকের চোখ লোভে চকচক করে উঠল। আমি সঙ্গে সঙ্গে আবার কাপড়টা বেঁধে আমার হ্যান্ড ব্যাগে রেখে দিলাম। মানিক লোভ সম্বরণ করে বলল, এগুলো আমার জন্য নিয়ে এসেছো? হ্যাঁ, এগুলো আপনার মা আপনার জন্য পাঠিয়েছেন, তবে একটা শর্তে আমি আপনাকে এগুলো দিতে পারি। কি শর্ত? আপনাকে খারাপ পথ থেকে সরে আসতে হবে। আমি আপনার মাকে কথা দিয়েছি, আপনি যদি ভালো হয়ে যান তবেই আমি যেন আপনাকে এগুলো দিই। আমি ভালো হয়ে গেছি তো, দাও দাও এগুলো, এবার আমাকে দিয়ে দাও। হুম, কিন্তু আমি কিভাবে বুঝবো আপনি সত্যিই ভালো হয়ে গেছেন? এই তোরা তো প্রশ্ন কেন রে? হ্যাঁ শুনি, মাটা কবে মনে ভূত হয়ে গেছে, এখন তুই আবার এসেছিস তার সালিশি করতে? যা আছে দিয়ে দে, নইলে কিন্তু। এরপর যেটা হলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মানিক তার পকেট থেকে ছোটা বার করে আমাকে এক হ্যাচকা টান মেরে নিজের হাতের মধ্যে নিয়ে এলো। তারপর ছোড়াটা আমার গলার কাছে ধরে বলল, ভালোই ভালোই বলছি দিয়ে দে, দিয়ে দে, না হলে এটা কিন্তু আমার পাড়া। কি হবে বুঝতেই পারছিস, কেউ জানবে না তুই এখানে এসেছিলিস, শুধু একটা লাশ তোর বাড়িতে যাবে। আমাকে ছেড়ে দাও, তোমার মা কিন্তু এখানেই আছেন।
এই পরিণাম মোটেও ভালো হবে না। আরে কি তখন থেকে মামা করে যাচ্ছিস? যে নেই তার আমি ওর কথা বলার মাঝে ওর হাত মুচড়ে সজোরে পেটে একটা লাথি কষালাম। এরকম আকস্মিক আক্রমণে মানিক খানিকটা দূরে গিয়ে পড়লো আমার থেকে। ওর দু চোখ দিয়ে যেন একটা আগুন ঝরে পড়ছে। এবার প্রচন্ড আক্রোশে আমার উপর ঝাঁপিয়ে পড়লো মানিক। আমি মোটেও মারামারির জন্য প্রস্তুত ছিলাম না। মানিক আমার উপর লাফিয়ে পড়ে আমার মুখে প্রচন্ড জোরে ঘুষি মারল। আমি তখন চোখে অন্ধকার দেখছি। ওর পাল্টা আক্রমণে আমি মাটিতে শুয়ে পড়লাম। আর ঠিক তখনই শুনলাম একটা রাগী নারী কণ্ঠ। তাকিয়ে দেখি দীপা ঘরের এক কোণায় দাঁড়িয়ে ফুঁসছে। সে চিৎকার করে বলল, থাম মানিক, থাম, আর পাপ করিস না। তোকে এইভাবে দেখার জন্য আমি এতদিন মরে ভূত হয়েছি। ছি 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 ছি। যে লোকটার জন্য আজ আমার এই অবস্থা, তুইও আজ তার মতনই হয়ে গেলি। মা, তুমি কি করে? হ্যাঁ, আমি এখানে এসেছি। তুই কি ভাবলি আমি মরে গিয়ে তোকে পুরোই ছেড়ে গেছি? হ্যাঁ, না রে না। মায়ের ভালোবাসা কখনো সন্তানকে ছেড়ে যেতে পারে না। কিন্তু মা, সোনার গয়নাগুলো তুমি আমার জন্য পাঠিয়েছো, তাহলে এই লোকটা আমাকে দিচ্ছে না কেন? তুমি তো জানো আমার সব টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে। তুই তোর নিজের চরিত্র দোষে ভিখারি হয়ে গেছিস। তুই যাতে ভালো হতে পারিস তার জন্য এনাকে পাঠিয়েছিলাম তোর কাছে। আর তুই সেই একই রয়ে গেলি, পাল্টালি না। আমি তো বললাম ভালো হয়ে যাব। ওই সোনাগুলো পেলে আমার আর কোনো অভাব থাকবে না মা। মূর্খ, তুই আর কোনোদিন শুধরাবি না। কি বলে তুমি? আমি শুধরাবো না? তোমাদের জন্য আমি কিছু করতে পারিনি। তোমরা সব টাকা শেষ করে নিজের ছেলেকে পথা বসিয়ে দিয়েছো, আর এখন আমাকে দোষারোপ করছো। তোমরা মরে গেছো, ভালোই হয়েছে। সংসারে আর কোনো খরচ নেই। এই সোনাগুলো পেলে আমি বড়লোক হয়ে যাব। না, তুই কোনো সোনা পাবি না। তোর মতো অসৎ লোকের জন্য এই সোনা আমি নিজের কাছে এতদিন রেখে দিইনি। অর্কবাবু, এগুলো আপনি নিয়ে আপনার কাছে রেখে দিন। মানিকের কোনো দরকার নেই এগুলোর। এই তুই পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, তুই কোথাও যাবি না। সাহস কি করে হয় আমার গয়না নিয়ে পালানোর? এই গয়না তোর নয় মানিক, তুই ওনাকে ছেড়ে দে। কিন্তু মানিক সে কথা গ্রাহ্য করল না। সে সোজা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তার ধাক্কায় আমি আবার উল্টে পড়ে গেলাম মেঝেতে। আমার বুকের উপর বসে মানিক তার ছোড়াটা এবার চেপে ধরলো গলার কাছে। এবার আমার হাত থেকে কে বাঁচাবে তোকে? মর এবার। বলে ছুরিটা বসিয়ে দিতে গেল আমার মুখের উপর। আমি ঘাটটা কোনো রকমে ঘুরিয়ে আমার মুখটা বাঁচিয়ে নিলাম। পরের কোপটা বসাতে যাবে এমন সময় একটা চাপা গর্জন শুনতে পেলাম। তারপর দেখলাম শূন্যে উড়ে গেল মানিক। আর ঠিক আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে দীপার অতৃপ্ত আত্মা। রাগে তার চোখ যেন আগুনের গোলার মতো ঝলসাচ্ছে। মানিক ততক্ষণে ছিটকে গিয়ে পড়েছে দূরের দেওয়ালে। ওর মাথা ফেটে কলকল করে রক্ত বেরোচ্ছে। আমি আর অপেক্ষা করলাম না, সঙ্গে সঙ্গে ঘর থেকে এক ছুটে বেরিয়ে গেলাম। পালানোর সময় শুনতে পেলাম মানিকের গোঙানির শব্দ। অনেকটা দূর চলে এসেছি। এমন সময় খেয়াল হলো গয়নাগুলো নেই। মনে পড়লো মারামারির সময় গয়নাগুলো ওখানে ফেলে রেখে এসেছি, কিন্তু ওখানে ফেরার সাহস হলো না। আমি ক্লান্ত পায়ে বাড়িতে ফিরে এলাম। বাপরে, কি ভয়ঙ্কর! তারপর কি হলো? লোকটা নিশ্চয়ই সব গয়না নিয়ে কেটে পড়েছিল। জানি না রে, তবে পরের ঘটনা এর চেয়েও আরো ভয়ঙ্কর আর মর্মান্তিক। কেন, কি হয়েছিল? পরের দিন সকালে আমি খবরের কাগজ নিয়ে পড়তে বসেছিলাম। হঠাৎ একটা খবরে আমার চোখ আটকে গেল, আর সেটা দেখতেই আমি চমকে উঠলাম। সেটা কি ছিল জানিস? প্যারি দাস লিনের এক গুন্ডাকে গলা চিরে হত্যা। হেডলাইনটা পড়েই আঁতকে উঠেছিলাম আমি। খবরে কি লেখা ছিল? মানিককে কেউ বা কারা এসে মেরে দিয়েছিল, তাও কখন জানিস? সকালে। কিন্তু কিন্তু মানিক তো তোর সঙ্গে। হ্যাঁ,
মানিক আমার সঙ্গে দুপুরেও কথা বলেছে, মারপিট করেছে। তাহলে ওটা কে ছিল? সেটার উত্তর তোরাই বুঝে নে। কিন্তু ওই সোনার গয়নাগুলোর কথা খবরে লিখেনি, তাহলে গল্পটা জমে যেত। না, আমি খবরটা পুরোটা ভালো করে পড়েছিলাম। আমার এখনো মনে আছে কোনো জায়গায় সোনার কোনো উল্লেখ ছিল না। সম্ভবত দীপা ওর সঙ্গে নিয়ে চলে গেছিল, বা হয়তো ওটা ছিলই না। সবটাই আমার মনের ভুল, কি জানি। আমার ওই দিনের ঘটনাটা ভাবলে গাটা শিউরে ওঠে। এরপর আমাদের মধ্যে আর কোনো কথা হলো না। বৃষ্টি থেমেই গেছিল বেশ কিছুক্ষণ আগে, তাই সবাই যে যার বাড়ির পথে রওনা দিলাম। মনটা একটু ভারী হয়ে গেছিল। অনেক দিনের পুরনো কথা মনে পড়ছিল। হঠাৎ দেখি উল্টো দিক থেকে বরেন বাবু আসছেন। ওনাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলাম, বরেন বাবু, ও বরেন বাবু, কোথায় যাচ্ছেন? ও অর্ক, তুমি এখানে? আর বলো না, গোপালপুর গ্রামে আমাকে ডেকে পাঠিয়েছেন, কারণ নাকি খুবই গুরুতর। ফোনে আমাকে কিছুই বলেননি। তা যাবে নাকি একবার আমার সঙ্গে?